ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা ইতিমধ্যে জানো যে সামনে অনেক পরীক্ষা আছে এবং আরো অনেক নোটিফিকেশন আসতে চলেছে। তো এই বছরটাকে কিন্তু লক্ষ্য হিসেবে ধরে নাও। সামনে আমাদের ডাব্লিউবিপি, কেপি আছে, এসআই আছে, রেল আছে। তো এই পরীক্ষাগুলোকে পাখির চোখ কিন্তু করতে হবে। তো সেটাকে মাথায় রেখেই আজকে আমাদের এই মূলত সেশন। এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। তো আমরা সেশন স্টার্ট করছি, সঙ্গে থাকো। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখি। বলছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তার প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় স্থাপিত হবে? তাহলে এখানে আমাদের কি দিয়েছে? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, আইওসি। এই আইওসির ফার্স্ট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় তৈরি হবে? তো এটা তৈরি হবে হচ্ছে তোমার কোথায়? এটা তৈরি হবে মথুরা তৈল শোধনাগারে, এইখানে। এটা হচ্ছে সঠিক উত্তর। তার সাথে আমরা একটু বলে দিই, জামনগর অয়েল রিফাইনারি এটা কোথায় আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মথুরা তো পড়তেই হবে, কিন্তু এই কোয়েশ্চেন পার্টিকুলার আসলে সব থেকে বেশি পসিবিলিটি সেকেন্ড অপশন যেটা আছে সেটা দিয়ে কোয়েশ্চেন করা। কারণ জামনগর অয়েল রিফাইনারি এটা হচ্ছে মেনটেন্ড বাই রিলায়েন্স জিও। রিলায়েন্সের, জিও নয়, রিলায়েন্স। কারণ আমরা জানি তার আরেকখানা সেক্টর হচ্ছে রিলায়েন্সেরই, জিও। তো সেই রিলায়েন্স এটাকে মেনটেন করে জামনগরকে, এবং এটা এই মুহূর্তে সব থেকে লার্জেস্ট অয়েল রিফাইনারি অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা যেন মাথায় রাখি যে এই মুহূর্তে যদি বলা হয় যে লার্জেস্ট অয়েল রিফাইনারি কি, জামনগর। কোথায় রয়েছে এটা? গুজরাট। তো গুজরাটের জামনগর হচ্ছে দ্য লার্জেস্ট বা ভারতের বৃহত্তম তৈল শোধনাগার। ঠিক আছে, বাকি অপশন গুলো আমি বলে দিচ্ছি। হলদিয়া তৈল শোধনাগার, তোমরা তো এটা জানো, আমাদের হলদিয়াতে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে। পারাদীপ অয়েল রিফাইনারি এটা আমাদের ওড়িশাতে রয়েছে। তো এইগুলো হচ্ছে মূলত এখান থেকে কোয়েশ্চেন আসলে এই ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো দেখো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলছে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? মানে কোন লিপিতে লেখা আছে? বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপি? তো অ্যাকচুয়ালি এটা লিপি না, অ্যাকচুয়ালি কোন ভাষা হবে, এখানে কোন ভাষা ইউজ করা হয়েছে সেটা জানতে চেয়েছি। তো দেখো বৌদ্ধ ধর্মগ্রন্থ যেটা আমাদের পালি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। এবার ত্রিপিটক মানে কি? ত্রিপিটক মানে হচ্ছে তিনটে পিটক। সেটা কি? একটা হচ্ছে সুত্ত পিটক, বিনয় পিটক, আর একটা হচ্ছে অভিধর্ম পিটক। অভিধর্ম পিটক, এই তিনটেকে আমরা একত্রে বলছি ত্রিপিটক। এটা মাথায় রাখবে। এটা হচ্ছে আমাদের বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্মগ্রন্থের, মানে বৌদ্ধদের সব থেকে গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ, যার এক একটা জায়গায় কিন্তু মানে এক একটা পিটকে এক একটা বিষয় নিয়ে বলে দেওয়া আছে। যেমন সত্য পিটকে যদি বলো সেখানে বুদ্ধিস্ট সারমান গুলো রয়েছে, মানে বৌদ্ধ গৌতম বুদ্ধ যে যে উপদেশাবলী গুলো দিয়েছেন সেইগুলো নিয়ে আলোচনা করা রয়েছে সত্য পিটকে। বিনয় পিটক তুমি যদি দেখো, এখানে যারা রয়েছে বুদ্ধিস্ট মঙ্ক, নান যারা রয়েছে, মানে বৌদ্ধ সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা, তাদের বৌদ্ধ ধর্মে বা বৌদ্ধ বিহারে ঢুকলে কি কি নিয়ম পালন করতে হবে তার বিষয়ে কিন্তু বিনয় পিটকে রয়েছে। মানে কি বৌদ্ধ ধর্মাবলম্বী যারা হবে তাদের পালনীয় বিধিনিষেধ গুলো যেগুলো রয়েছে। আর অভিধর্ম পিটকে রয়েছে দার্শনিক বা ফিলোসফিক্যাল বিষয়গুলো রয়েছে। একই সঙ্গে আমি বলে দিচ্ছি, যখন বৌদ্ধ ধর্ম এসেছে আসতেই পারে জৈন ধর্ম, এটা আসতে পারে। তো বৌদ্ধরা মূলত পালি ল্যাঙ্গুয়েজকে প্রেফার করতেন, আর যারা জৈন ছিলেন তারা মূলত ইউজ করতেন প্রাকৃত। এটা কিন্তু মাথায় রাখবেন। চল নেক্সট কোয়েশ্চেনে আসি। আমাদের 3 নম্বর কোয়েশ্চেন কি আছে, কি বলছে? 3 নম্বর কোয়েশ্চেন বলছে সাম্প্রতিক কালে ফোনে আড়ি পাতা, এটা নিয়ে খুব হইচই পড়েছে, আমরা দেখেছিলাম। পেগাসাস খুব হট টপিক ছিল, প্রত্যেকটা সংবাদপত্রের একদম শিরোনামে ছিল এগুলো, একদম ফ্রন্ট পেজে এসেছিল পেগাসাস। এই সফটওয়্যারটা মূলত কোন দেশ তৈরি করেছে? এটা আমরা কি জানি? পেগাসাস সফটওয়্যার
মূলত এটা একটা কি একটা ম্যালওয়্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম কি ইউজ করছি দেখো, ম্যালওয়্যার। এটা একটা ম্যালওয়্যার। তো এখানে প্রশ্ন দিতেই পারে যে পেগাসাস কি, তা তোমাকে তখন কিন্তু আইডেন্টিফাই করতে হবে ম্যালওয়্যার এটা। তো এই যে ম্যালওয়্যারটাকে ইউজ করা হয়েছে সফটওয়্যারটা, মূলত এই সফটওয়্যারটা তৈরি করছে কোন দেশ? এই সফটওয়্যারটা তৈরি করেছে ইসরায়েল। এটা যেন মাথায়, ইসরায়েল এরা তৈরি করেছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন দেখো 4 বলছে কি নিম্নোক্ত কোনটিকে আমরা কি বলি মিক্সড গ্ল্যান্ড বলি বা মিশ্র গ্রন্থি বলি, এটা বলেছে। তো দেখো মিশ্র গ্রন্থি আমরা কাকে বলি? প্যানক্রিয়াসকে বলি, অগ্নাশয়কে বলি। এটা অগ্নাশয়কে আমরা বলি হচ্ছে মিশ্র গ্রন্থি। যকৃৎ বা লিভার এটা হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। তো আমাদের যে মানব শরীর আছে সব তার মধ্যে সবথেকে বড় যে গ্রন্থি হয় সেটাকে আমরা লিভার বলি, ঠিক আছে। তাছাড়া থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয়। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 5 এখানে কি বলছে নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? বামন গ্রহ কোনটা নয় সেটা আইডেন্টিফাই করতে হবে। দেখো এখানে ইরিস, সিরেস, প্লুটো এগুলো সবাই হচ্ছে বামন গ্রহ। তো বামন গ্রহ নয় কোনটা? নেপচুন। এটা বামন গ্রহ নয়, এটা মাথায় রাখবে। নেপচুন কিন্তু বামন গ্রহ নয়, এটা পরীক্ষা দেয়। কারণ আমাদের যে সোলার সিস্টেম রয়েছে বা মিল্কি গ্যালাক্সি রয়েছে, সেই মিল্কি গ্যালাক্সিটা তুমি দেখবে বা আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই গ্যালাক্সি তার মধ্যে একটা পরিবার হচ্ছে আমাদের পরিবার বা সৌর পরিবার বা সান ফ্যামিলি। তো সেই সান ফ্যামিলি তুমি যদি দেখতে থাকো সেখানেই তোমরা এই বামন গ্রহের বিষয়টা দেখতে পাবে যে সেখানে আমাদের নেপচুনকে কিন্তু বামন গ্রহ বলা হয় না। নেক্সট আসি, বলছে 2020 সালে রসায়ন শাস্ত্র কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের মধ্যে বা দেশের যে সম্মান রয়েছে যেটা সায়েন্সে দেওয়া হয় ভাটনাগার প্রাইজ, এটা পেয়েছে। তাহলে কেমিস্ট্রিতে ভাটনাগার প্রাইজ পেয়েছেন কে, কবে? 2020 তে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যদিও 2020 কোয়েশ্চেন। তো এক্ষেত্রে সঠিক আনসার আমাদের কি হয়ে যাবে? আমাদেরই বাঙালি ডাক্তার, তিনি হচ্ছেন প্রফেসর জ্যোতির্ময়ী দাস। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে জ্যোতির্ময়ী দাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভাটনাগার প্রাইজ কিসের সাথে সম্পর্কিত এই কোয়েশ্চেন কিন্তু দেয় যে ভাটনাগার প্রাইজটা কিসের সাথে সম্পর্কিত। তো এটাও আসতে পারে বা কে রিসেন্ট যদি কেউ পেয়ে থাকে ভাটনাগার প্রাইজ সেটা দিতে পারে। দেখো প্রাইজ, অ্যাওয়ার্ড এন্ড প্রাইজ এগুলো থেকে কোয়েশ্চেন আসবেই। যেমন সেখান থেকে পদ্ম অ্যাওয়ার্ড আসতে পারে, পদ্মের সমস্ত কিছু তোমাদের দেখতে হবে, ভারতরত্ন দেখতে লাগবে। তো যত রিসেন্ট প্রাইজ রয়েছে বা বুকস রাখা রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু দেখে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট এগুলো। নেক্সট আসি, কি বলেছে, খুব ভালো একটা কোয়েশ্চেন এসেছে। কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছে? এখানে যে অপশন আছে সেটা অনুযায়ী এটা সহজ কোয়েশ্চেন একদম, সিরাজদৌল্লা। কিন্তু এর পেছনে একটা ব্যাখ্যা আছে, সেটা আমি বলি। প্রথম কথা, এই আলীনগর নামের পেছনে একটা ইতিহাস আছে। ইতিহাসটা যদি ছোট্ট করে বলি, সিরাজ তখন, জানি আমরা সিরাজের নাম কি, সিরাজের টেনিওর মাত্র 1 বছর ছিল। দাদুর কাছ থেকে দায়িত্ব পাওয়ার পরে তিনি যখন সিংহাসনে বসছে তখন তার বয়স মাত্র 23 বছর। 23 বছর মানে বুঝতে পারছো একদম ইয়াং একটা ছেলে। তোমার সাম্প্রতিক কালে তার আশেপাশে দেখছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার, এবং শুধু তাই নয়, নিজ পরিবারের কাছ থেকে তিনি কি পাচ্ছেন? নিজ পরিবারের কাছ থেকে তিনি পাচ্ছেন হিংসা। নিজ পরিবারেরই নিজ মাসি তাকে সহ্য করতে পারছে না যে তিনি সিংহাসনে বসেছেন। তো এই নিয়ে নিজ পরিবারই ব্রিটিশদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়। সিরাজ সেটা জানতে পারে। আলটিমেট সিরাজ সিদ্ধান্ত নেয় কি না, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তো সিরাজ প্রথম যে যুদ্ধটা করেছিল সিংহাসনে বসে 1756, তিনি প্রথমে কি করেন? কাশিম বাজার লুট করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার ফার্স্ট কাশিম বাজার লুট করছেন, কাশিম বাজার লুট করে নিলেন। ডেট মনে রাখতে পারো 4 মে, কাশিম বাজার লুট করছেন। কাশিম বাজার লুট করার পরেই তিনি বেরিয়ে আসছেন কলকাতার উদ্দেশ্যে।
কারণ সেখানে আমরা জানি কলকাতায় কেন আসছেন, কলকাতায় যাবতীয় যে কলকাতার মেইন ফোর্ট সেই সময় কোথায় রয়েছে, ফোর্ট উইলিয়াম। তো ফোর্ট উইলিয়ামে আসেন এবং 20 জুন বা 20 জুন তিনি ফোর্ট উইলিয়াম অ্যাটাক করেন। একটু শুনে নাও গল্পটা। তো যখন তিনি ফোর্ট উইলিয়াম অ্যাটাক করছেন সেই সময় ফোর্ট উইলিয়ামের মানে দায়িত্বে কে রয়েছেন, ড্রেক সাহেব ফোর্ট উইলিয়াম। তো যখন ড্রেক সাহেব দায়িত্বে রয়েছেন এবং তিনি খবর পেলেন সিরাজ অ্যাটাক করতে আসছেন, তিনি তার সেনাবল নিয়ে তিনি চলে গেলেন, পালিয়ে গেলেন, মানে ফোর্ট উইলিয়াম ছেড়ে চলে গেলেন কোথায়, চলে গেলেন হচ্ছে আমাদের 24 পরগনার ফলতাতে। 24 পরগনার ফলতাতে গিয়ে তিনি ঘাঁটি কাটলেন। এইদিকে সিরাজ আসলেন, ফোর্ট উইলিয়াম দখল করলেন এই টাইমে। এবং শুধু তাই নয়, ফোর্ট উইলিয়ামকে দখল করলেন, এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা যুক্ত, সেটা হচ্ছে কি, ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা। এইটা নিয়ে অনেক মতান্তর রয়েছে। এটা অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, সিরাজ নাকি 18 ফুট লম্বা 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটা ঘরে, মানে সেখানে নাকি বেশ কিছু ব্রিটিশকে তিনি নাকি হত্যা করেছেন। তো এই ঘটনার কোনো প্রমাণ নেই, কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। তো এখানে বিখ্যাত একজন ব্যক্তি তিনি মন্তব্য করছেন যে জ্যামিতি প্রমাণ করে পাটিগণিতের অঙ্কটি ভুল। কি করে সম্ভব, এত বৃহৎ সংখ্যক লোক 18 ফুট লম্বা 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটা ঘরের মধ্যে রয়েছে? অ্যাকচুয়ালি কিছু নয়, সেই সময় ব্রিটিশ কমান্ডার ছিলেন কি, দায়িত্বে সেনাপতি, তার নাম কি ছিল, হলোওয়েল। এই হলোওয়েল রটিয়ে দিল যে সিরাজ এই কাজটা করছে। তাহলে হলোওয়েলের উদ্দেশ্য কি, সিরাজের চরিত্র হনন করা। এই হলোওয়েল হচ্ছে সেই হলোওয়েল যার মুক্তি ধ্বংস করতে গিয়ে সুভাষচন্দ্র বসুকে হাউস অ্যারেস্ট হতে হয়েছিল, এবং তারপর থেকে তিনি কি চলে গেলেন, তিনি হাউস অ্যারেস্ট হয়ে কোনো একটা দিন তিনি কিন্তু নিজের গৃহ ত্যাগ করলেন। এটা মাথায় রাখবে। তো আমি অনেকটা ব্যাখ্যা হয়তো দিয়ে দিলাম, তো হয়তো পরবর্তী ক্ষেত্রে তোমাদেরও সুবিধা হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শুল্ক মুক্ত বন্দর কোনটা বলছে, নিচের অপশন গুলোর মধ্যে কোনটা শুল্ক মুক্ত? শুল্ক মুক্তকে আমরা কি বলি, সেল। কোনটা সেল মানে স্পেশাল ইকোনমিক জোন, কোনটা সেল? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কান্ডালা। কোথায় আছে কান্ডালাকে যদি আমরা জিওগ্রাফিক্যাল লোকেশন দেখি, কান্ডালা অবস্থিত এইখানে, এইখানে কান্ডালা। একটু লোকেশন গুলো দেখে নেবে। তো কান্ডালার অবস্থান হচ্ছে এই জায়গায়। আর একটু যদি স্পেসিফিক্যালি আমি বলার চেষ্টা করি, এখানে কান্ডালা, ঠিক তার পাশে রয়েছে মুন্দ্রা পোর্ট। এই মুন্দ্রা পোর্টটা কি, এটা মেইনটেইন বাই আদানি গ্রুপ, প্রাইভেট পোর্ট। কান্ডালা পোর্ট এটা কার সাবস্টিটিউট পোর্ট, করাচি পোর্টের সাবস্টিটিউট পোর্ট। তো এইখানে হচ্ছে তোমার শুল্ক মুক্ত বন্দর, যেখানে পুরোটাই হচ্ছে ট্যাক্স ফ্রি। তো আমাদের এখানে অনেক স্টেজ রয়েছে, কোথায়, আমাদের একদম সামনে রয়েছে হচ্ছে তোমার মণিকাঞ্চন সল্টলেকে। তোমরা সবাই পরীক্ষা দিতে যাও মোটামুটি, যে টিসিএস যখন তোমাদের সিট পড়ে, ঠিক তার উল্টো দিকেই দেখবে, একটু যদি চোখ ঘোরাও, উপরে বড় বড় করে লেখা রয়েছে মণিকাঞ্চন স্টেজ। তো এগুলো হচ্ছে স্টেজ অঞ্চল। ঠিক আছে, চলো দেখো এবার আমরা এসেছি কোয়েশ্চেন নাম্বার 9-এ। সেটা কি বলছে, 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী বা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তৈরি করেছেন? এটা সঠিক উত্তর হবে সিঙ্গাপুরে তিনি তৈরি করেছেন, এটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। এটা মাথায় রাখবে, সিঙ্গাপুর। নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে, সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ক্রিস্টাল অ্যাওয়ার্ড। তার কারণ তিনি হচ্ছেন ভারতীয়। তো যখনই কোনো ভারতীয়রা আন্তর্জাতিক মঞ্চে কোনো অ্যাওয়ার্ড পায়, সেটা সবসময় কিন্তু ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে দীপিকা পাডুকোন। দীপিকা পাডুকোন তিনি ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেয়েছে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে। দেখো ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? এটাও খুব ইম্পর্টেন্ট। কেন বলি, বনভূমি মানে এই বনভূমি নিয়ে রিপোর্ট হয়, ফরেস্ট রিপোর্ট, বাইঅ্যানুয়াল রিপোর্ট হয়। তো রিসেন্ট যে রিপোর্ট আছে, সেটা আমাদের যে রিপোর্ট আমরা দেখেছি 2021-এর একটা ডেটা আমরা দেখেছি, এবং তারপরেও রিপোর্ট এসছে। তো সেই রিপোর্ট অনুযায়ী যদি আমরা দেখি, তো এখানে আমাদের চেয়েছে, দেখো কোয়েশ্চেন কিন্তু ভালো করে পড়বে, আমরা কিন্তু কোয়েশ্চেন পড়ি না। এখানে আমাকে বলেছে শতকরা কি, মানে পার্সেন্টেজে বেশি কে।
তো যখন আমরা এই ধরনের কোয়েশ্চেন অ্যানালাইসিস করব, আমাদের মাথায় রাখতে হবে শতকরা চেয়েছে কিনা বা পার্সেন্টেজে চেয়েছে কিনা। কারণ পার্সেন্টেজে হলে একটা আনসার হবে, পার্সেন্টেজ ছাড়া আরেকখানা আনসার হয়ে যাবে। যখনই আমাদের বলবে পার্সেন্টেজে বেশিকে, তখন সেক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে মিজোরাম। কিন্তু এখানে যদি আমি পার্সেন্টেজকে বাদ দিয়ে দিতাম, শুধু বলতো ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক, সেক্ষেত্রে উত্তর হতো মধ্যপ্রদেশ। বি ভেরি কেয়ারফুল। তো আমি এই জায়গাটাকে তোমাদের হাইলাইট করানোর চেষ্টা করছি। কি চেয়েছে এখানে? পার্সেন্টেজ বললে আসবে মিজোরামে, আর পার্সেন্টেজ কতটা না দিলে সেখানে আনসার হবে মধ্যপ্রদেশ। আর আমি ধরে নিলাম পার্সেন্টেজ নেই, তাহলে মধ্যপ্রদেশের পরে কি আছে? অরুণাচল প্রদেশ। তারপরে কি আছে? ছত্তিশগড়। এরা শুধুমাত্র 2021 বলে নয়, এরা দীর্ঘদিন ধরে তারা নিজেদের পজিশনকে কিন্তু ধরে রেখেছে। মানে ওভারঅল এরিয়া অনুযায়ী দেখি মধ্যপ্রদেশে প্রচুর পরিমাণে বনভূমি রয়েছে। তো মধ্যপ্রদেশ ফার্স্ট, অরুণাচল সেকেন্ড, থার্ডে রয়েছে ছত্তিশগড়। চেঞ্জ করা হচ্ছে, চেঞ্জ হচ্ছে পার্সেন্টেজ। এর আগের রিপোর্ট যখন আমরা দেখেছি সেখানে ফার্স্ট ছিল কে? ফার্স্ট ছিল লাক্ষা, হয়েছে অরুণাচল, হয়েছে। এই মুহূর্তে আমাদের ফার্স্ট কি আছে? মিজোরাম। এটা যেন মাথায় রাখি। তাহলে অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ যদি আমাদের বলে, ঠিক আছে, তাহলে আমি পার্সেন্টেজ অনুযায়ী ফার্স্ট, তো মিজোরাম। আমি সেকেন্ডের নামটাও বলে যাচ্ছি অরুণাচল, থার্ডের নামটাও তোমাদের জন্য বলে দিলাম মেঘালয়া। এটা মাথায় রাখবে, মেঘালয়। এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। আর পার্সেন্টেজ ছাড়া ওভারঅলে ফার্স্ট কে? মধ্যপ্রদেশ, সেকেন্ড অরুণাচল প্রদেশ, থার্ড ছত্তিশগড়। এটারও ফার্স্ট সেকেন্ড থার্ড বলে দিলাম। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। কি বলছে? তমলুক। তমলুক তো এখন হট টপিক, সামনে ইলেকশন। কি বলছে দেখো, তমলুক জাতীয় সরকার মানে তাম্রলিপ্ত জাতীয় সরকার, এর মহাপরিচালক কে ছিলেন? তো এটা উত্তর আমরা প্রত্যেকেই জানি, সতীশচন্দ্র সামন্ত। তিনি ছিলেন তার সর্বাধিনায়ক। এবার এখানে কোয়েশ্চেন কি আসতে পারে? বড়জোর এটা জিজ্ঞেস করতে পারে তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে তৈরি হয়। তো সেটাও আমি বলে রাখি, 1942-এ তৈরি হয় তাম্রলিপ্ত জাতীয় সরকার। তো সতীশচন্দ্র বাবু সেটাকে তিনি তৈরি করেন, এবং তাকে অ্যাসেস্ট করেছিলেন সুশীল ধারা, অজয় মুখার্জি, মাতঙ্গিনী হাজরা। এরা সবাই তার সাথে কিন্তু অ্যাসোসিয়েট ছিল, বাট মেইন ফাউন্ডার সতীশচন্দ্র সামন্ত। এটা মাথায় রাখবে। কি বলছে? যদি ব্যারোমিটারের পারস্তম্ভের দ্রুত হ্রাস হয়, মানে সাডেন ফল, যদি ব্যারোমিটার থাকে, আমরা জানি ব্যারোমিটারে আমরা কি ইউজ করি? মার্কারি ইউজ করি। মার্কারি ইউজ করা হয় ব্যারোমিটারে। তো ব্যারোমিটারের মার্কারি যদি সাডেন ফল হয়, তবে নিচে উল্লেখিত কোন ঘটনাটা ঘটতে পারে? তাহলে এগুলো কি ধরনের কোয়েশ্চেন আছে? একটা সাডেন ফল হয়, সাডেন রাইজ হয়, আস্তে আস্তে নামে, এই ধরনেরই চেঞ্জেস গুলো দেখতে পাই। যদি সাডেন ফল হয়ে যায় বা দ্রুত হ্রাস হয়, ঝড়ের সম্ভাবনা থাকে। এটা মাথায় রাখবেন। তো আমি একটা মেজারমেন্ট এখানে দিয়ে দিচ্ছি, 29.80 মার্কারি। এর নিচে যখনই চলে আসবে তখন সেটা রিস্ক জোন। এর নিচে যখনই পারদ নেমে চলে আসবে, তার মানে বুঝতে পারবে রিস্ক জোনে আছে বা ঝড়ের সম্ভাবনা বেশি আছে। ক্লিয়ার? কি বলছে? কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস হিসাবে ঘোষণা করা আছে? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। এটার উত্তর দেখো, বিহার। দেশনায়ক দিবস বিহার, এটা মাথায় রাখবে। এবার এটা নিয়েও, পশ্চিমবঙ্গ নিয়েও কিন্তু মমতা ব্যানার্জির একটা ইনিশিয়েটিভ ছিল 125তম জন্মবার্ষিকীতে, তিনি একটা বলেছিলেন। তো এটা উত্তর মাথায় রাখো, বিহার। দেখি, মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা কে? তো অবভিয়াসলি এটা সঠিক উত্তর হবে হচ্ছে বিশাখ দত্ত। আমি তার সাথে আরো একটা বই তার বলে দিই। বিশাখ দত্তের লেখা যেমন মুদ্রা রাক্ষস, আর একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম। মুদ্রা রাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম। আচ্ছা, বিশাখ দত্ত এই বইগুলো থেকে আমরা সমকালীন কোন সময়ের কথা জানতে পারি? মৌর্যদের কথা জানতে পারি। মুদ্রা রাক্ষস বা দেবী চন্দ্রগুপ্তম, এগুলো থেকে আমরা, দেবী চন্দ্রগুপ্ততে পরিষ্কার বলে দেওয়া আছে দেখো মৌর্য বংশের উত্থান কিভাবে হয়। মৌর্য বংশের উত্থান হয়েছিল কিভাবে? নন্দদের পরাজিত করে। আর নন্দ বংশের লাস্ট রাজা কে ছিল? ধননন্দ। তাহলে ধননন্দকে পরাজিত করা হয়েছিল। ধননন্দ ওয়াজ ব্রুটালি ডিফিটেড বাই কার হাতে? চন্দ্রগুপ্ত মৌর্য উইথ দ্য হেল্প অফ কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্ত। তো তার ডেসক্রিপশন বা তার বিশদ বিবরণ কিভাবে পরাজিত করছে চন্দ্রগুপ্ত ধননন্দকে, তার বিশদ বিবরণ কিন্তু দেবী চন্দ্রগুপ্তমে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এই ছিল আমাদের কোয়েশ্চেন। যদি তোমাদের সেশনটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো।
এবং এরকম কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমরা আগামীতে আরো আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।